নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় সুমিত মুখার্জি, যিনি ভেটারেন ক্লাবেরও সচিব। শনিবার আইপিএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল, এবং পাশাপাশি আজকে একটা নাটকীয় ঘটনা ঘটে গেছে দিল্লি হাইকোর্টে, যেখানে দিল্লি এফসি দ্বারস্থ হয়েছিল আনোয়ার ইস্যুতে, কিন্তু দিল্লি হাইকোর্ট সবকিছু খতিয়ে দেখে বলে দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটির যাবতীয় সিদ্ধান্ত বাতিল। এমনকি আনোয়ারের যে ইসমাইলের অনেকগুলো রেজিস্ট্রেশন সেটাও বাতিল হয়ে গেছে পরবর্তী শুনানি পর্যন্ত। এই মুহূর্তে আনোয়ার কিন্তু কারোরই নয়, তিনি হাওয়ায় ভাসছেন মোহনবাগান, ইস্ট বেঙ্গল যেখানেই হোক। এবং ইস্ট বেঙ্গল যে কালকে নামতে চলেছে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ, সেটা কতটা শক্ত ইসমাইলের পক্ষে, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সুমিতের সাথে। সুমিত, পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে? দেখো জয়, মেইনলি আমি প্রথমেই শুরু করি। কালকের যে ম্যাচ আছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে ভাইটাল, এবং তার চেয়েও বড় ভাইটাল হচ্ছে কার্লোস কোয়াদ্রাপের কাছে। কেননা উনি তার আগে আমাদের যে দুটো টুর্নামেন্ট, একটা হচ্ছে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, সেখানে তো উনি হেরেছেন, আমরা হেরেছি, প্লাস ডুরান্ডে আমরা খুব বাজেভাবে আমাদের পারফরমেন্স করেছি। তাই এখন আর সেই ইস্ট বেঙ্গল টিম না। আমাদের এই টিমটা যেভাবে তৈরি হয়েছে, মানে ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে কষ্ট করে এই টিমটা তৈরি করেছে, তাহলে তাদের লক্ষ্য কিন্তু চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন না হলেও বেস্ট থ্রির মধ্যে থাকা চিন্তা ভাবনা নিয়ে এই টিমটা করা হয়েছে। এইবার কোচকে কিন্তু আর কোনো সুযোগ আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব অনেক দিয়েছে, কোচ অনেক কথা বলেছেন এই লাস্ট 2 বছরে। আমার আগেও তোমায় বলেছিলাম যে আমরা সুপার কাপ যেটা পেয়েছিলাম, সেই সুপার কাপের চেয়েও আমার কাছে বিতর্কিত হতে পারে, আমার কাছে আরো ইম্পর্টেন্ট ছিল যে আইএসএল এ 6-এ চলে যেতে পারতাম, যদি ওই সময় আমরা সুপার কাপ না খেলেও যদি ওই 25-30 দিন আমরা যদি প্লেয়ারদের রিজার্ভ করতে পারতাম, তাদের রেস্ট দিতে পারতাম, এবং সুন্দরভাবে প্র্যাকটিস করিয়ে যদি কনসেন্ট্রেট অনলি ফোকাস অফ আইএসএল থাকতো, এবং আমাদের সেকেন্ড টিমটা যদি সুপার কাপ খেলতো, তাহলে আমার মনে হয় এই টিমটা হয়তো আগের বছরেই 6-এর মধ্যে থাকতে পারতো। যেটা হয়ে গেছে। আমি এই কোচের কাছে আশা করব যে যেহেতু ডুরান্ডে আমরা এই বেঙ্গালুরুর কাছে আমরা হেরেছি, এই ব্যাঙ্গালোর মানে সুনীল ছেত্রীদের কাছে, আমাদের টিমটা কিন্তু সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা জায়গায় যেটা প্রবলেম হয়ে আছে, কিছু টিম কিছু প্লেয়ারের উপর ডিপেন্ড করে চলে। গোলকিপারকে স্ট্রং রাখতে হয়, ডিফেন্সের পজিশনে কোনো একটা লিডিং ডিফেন্ডার থাকা উচিত, এবং হাফ লাইনে দুটো ভালো হাফ থাকা উচিত, অবভিয়াসলি স্ট্রাইকিং এ ভালো স্ট্রাইকার থাকা উচিত। এই সব জায়গায় কিন্তু ইস্ট বেঙ্গল এবছর নিজেদের প্রতিকূল অবস্থার মধ্যেও আপ্রাণ চেষ্টা করেছে খুব ভালো টিম করে কোচকে দেওয়া, এবং কোচ বলতে পারবে না যে আমাদের প্র্যাকটিসের কোনো খামতি আছে, 1 সপ্তাহের মধ্যে প্র্যাকটিস আছে। অলরেডি আমরা প্রায় 1 মাসের মোর দ্যান 1 মান্থ আমরা কিন্তু প্র্যাকটিস করছি। তাই আমার মনে হয় কোচকে এইবার নিজেকে বোঝাতে হবে যে আমার টিমের পারফরমেন্স ভালো করতে হবে। এটা ইস্ট বেঙ্গল ক্লাব, এটা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এইসব ক্লাবগুলো কিন্তু খেলে দর্শক বেস ক্লাব, তো এটা কিন্তু জেতার জন্য খেলে। এই মানসিকতাটা তৈরি করতে হবে, এবং ব্যাঙ্গালোরের সাথে জিততেই হবে। এবং ব্যাঙ্গালোর এমন কিছু টিম না, যদি মোহনবাগানের সাথে কথা বলতাম, যদি আমি গোয়া এফসির সঙ্গে কথা বলতাম, যদি আমি উড়িষ্যা এফসির সঙ্গে কথা বলতাম, তাহলে আমি চিন্তা ভাবনা করে বলতাম। কিন্তু বেঙ্গল এফসি এমন কিছু ভাইটাল টিম না, মানে কম্পারেটিভলি ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা গোয়া এফসি এইসব টিমের। সুমিত, ব্যাঙ্গালোরে কিন্তু জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছেন, এবং বেশ কিছু ফরেনার তারা নিলেও আমার মনে হয় ইস্ট বেঙ্গল এবছর যে টিম করেছে তাতে একটা ভালো, খুব সুন্দর ম্যাচ হওয়া উচিত। এই হচ্ছে ইস্ট বেঙ্গল নিয়ে আমি খুব ওরিড, এবং আমি দেখবো প্রথম ম্যাচ সবসময় ভাইটাল হয়। আমি কালকে ম্যাচটা অবভিয়াসলি টিভিতে দেখবো,
দেখে তারপরে আমি আমার পরের মন্তব্যের দিকে যাব। কিন্তু আমার কিন্তু কোচের প্রতি দিব্য দৃষ্টি থাকবে যে নতুন কি প্ল্যান, কিভাবে খেলাটাকে অবজার্ভ করছে। তুমি দেখবে আমরা জেনারেলি ডিফেন্সে আমরা খুব উইক ছিলাম আগের বছরের যদি তুমি পরিসংখ্যান দেখো। এবছর কিন্তু সেই জায়গাটা খুব মেরামতি করা হয়েছে। কিন্তু সাইড ব্যাগে একটু প্রবলেম আছে, হ্যাঁ সাইড ব্যাগে অবভিয়াসলি প্রবলেম আছে। এই প্রবলেমটাকে ওভারকাম করা উচিত। আমি ক্লাবের সঙ্গে যে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, ক্লাবও এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তা ভাবনা করছে যে কোনো, যেহেতু উইন্ডো শেষ হয়েছে তাই কোনো ফ্রি প্লেয়ারকে কোনো জায়গা থেকে বা লিয়েনে কোনো জায়গা থেকে আনা যায় কিনা। ক্লাব কিন্তু এটা নিয়েও চিন্তা করছে। আরেকটা কথা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আনোয়ার নিয়ে। আমি অবাক হয়ে যাই, আইএএফএফ যেহেতু তুমি জানোই আমি ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এর সিইও ছিলাম, আমি প্রায় 10-15 বছর সারা পৃথিবীতে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্টে মিটিং এ গেছি, ওদের সমস্ত কিছু সাবজেক্টের মধ্যে ছিলাম। সেজন্য আমি বলতে চাইছি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অল ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার্স এআইএফএফ এর যে পরিকাঠামো, সেই জায়গা থেকে আনোয়ারকে এনওসি দেওয়া হয়েছিল এবং হাইকোর্ট সেটাকে একদম বাদ দিয়ে দিল। আমি তো অবাক হয়ে যাই, ওদের কোনো কি খুব কনস্ট্রাকটিভ কোনো সিরিয়াস সাবজেক্টের মধ্যে ওরা যেতে পারে না। একটা ক্লাব আনোয়ারকে নিয়েছে, সে প্র্যাকটিস করছে, সে পারফর্ম করতে যাবে আইএসএল এ, তার আগে যদি সে কোনো ক্লাবে না খাওয়ার পর একটা ফ্রি প্লেয়ারের জায়গায় চলে যায়, এমনিতেই সাসপেনশনের মতো ছিল কিন্তু রেজিস্টার্ড প্লেয়ার ছিল। এখন তো সে একদম ভাষা আছে না, ঘর কা না ঘাট কা, সেরকম হয়ে গেছে এখন তো মানে মধ্যেখানে একটা পড়ে আছে। এবং এইটা পড়াতে সব থেকে বেশি ক্ষতি হলো কেন, ইস্ট বেঙ্গল ক্লাবকে তো আনোয়ারকে নিয়েই টিম করেছিল এবং আনোয়ার এমন একটা প্লেয়ার যেটা খুব ভাইটাল প্লে ছিল ইস্টবেঙ্গল ক্লাবের কাছে। তাই এই জায়গা থেকে ইস্টবেঙ্গল ক্লাবকে এই জন্য নিশ্চয় অল আউট ফাইট করবে এবং আমার মনে হয় এই আনোয়ারের সাবজেক্টটা নিয়ে একটা কোনো মীমাংসায় হয়তো এআইএফএফ, মোহনবাগান বা ইস্টবেঙ্গল তিনজনে অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট নিয়ে একটা কোনো মীমাংসায় আসা উচিত। কেননা আলটিমেটলি এই আইএসএল এর টুর্নামেন্টে এরকম ধরনের প্লেয়ার যারা ইন্ডিয়া টিমের অপরিহার্য, তাকে তার পারফরমেন্স করতে না দেওয়ার সাবজেক্টে গিয়ে তার খেলার পারফরমেন্স ক্ষতি করা উচিত না। সেই জন্যই সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাবজেক্ট থেকে প্লেয়ারকে 1-2 ম্যাচে সাসপেন্ড করে বরঞ্চ ফাইন্যান্সিয়াল পেনাল্টি বেশি দেওয়া হয়। যেহেতু স্পোর্টসটা, ফুটবলটা পারফরমেন্স ওরিয়েন্টেড, একটা প্লেয়ারকে যদি 6 মাস 7 মাস তুমি বসিয়ে রাখো তার পারফরমেন্সের ক্ষতি হয়। তার পারফরমেন্সের ক্ষতি হওয়ার জন্য এই প্রবলেমগুলো হয়। খুব মেজর কিছু না করলে তাদের ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু খেলার দিক দিয়ে তাদের কিন্তু বেশি দিন সাসপেন্ড করে রাখেন না। সুমিত, আজকে দিল্লি হাইকোর্ট থেকে যে কথাটা মানে খবরটা পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু এই ব্যাপারটাই হাইলাইট করা হয়েছে। 4 বছরের চুক্তি আনোয়ার এককভাবে ভেঙেছে। আনোয়ার ভাঙতেই পারতো, এক্সিট ক্লজ ছিল যদি না সে 2.5 মাসের মাইনা, টানা 2.5 মাসের মাইনা না পেত। এরকম কিছু হয়নি, মোহনবাগান নিয়মিত মাইনা দিয়ে দিয়েছে এবং 4 বছরের লোন ডিল করার পর সেই লোন ডিল আনোয়ার এককভাবে ভেঙেছে। এই জন্যই বলেছে যে মোহনবাগানের কাছ থেকে এনওসি নিতে হবে ভবিষ্যতে, ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন তাই জন্য বাতিল করে দিয়েছে। এরকমই একটি ইঙ্গিত দিয়ে আজকের মতো শুনানি স্থগিত করেছে। এবং বলেনি একটা প্লেয়ার আগে যেমন আমরা ডাইরেক্টলি কোনো চুক্তির মধ্যে আমার সাথে ক্লাবের হতো, এখন কিন্তু মধ্যেখানে একটা এজেন্ট থাকে। তাই এই এজেন্টেরও একটা বিরাট প্লে থাকে একটা প্লেয়ারের প্রতি। সেই জন্য তুমি আমার এই জায়গাটার মধ্যে থেকে একটা জিনিসই বলতে পারি, ভবিষ্যতে বলতে পারবে আনোয়ার কোন দিকে খেলবে বা কোথায় থাকবে, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু এই সাবজেক্টে খুব ক্ষতি হয়ে গেল। এই সাবজেক্টের জায়গায় ইস্টবেঙ্গল ক্লাব আরো বিচক্ষণ হয়ে আরো চিন্তা ভাবনা করে এগোনো উচিত ছিল আনোয়ারের প্রতি, যাতে এই একটা প্লেয়ার, যে প্লেয়ারটা একটা টিমের মেরুদণ্ড বা একটা প্লেয়ার একটা টিমের স্ট্রং একটা সাবজেক্ট, সেই প্লেয়ারটাকে নিতে হলে এরকম ডিফিকাল্টির মধ্যে গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে না করে হুট করে নেওয়াটা আমার মনে হয় ঠিক হয়নি ইস্টবেঙ্গলের পারফরমেন্সের পক্ষে, ইস্টবেঙ্গল টিমের পক্ষে।
অনেক ধন্যবাদ সুমিত আমাদের সঙ্গে থাকার Thank you. জন্য এবং তোমার সুচিন্তিত বক্তব্য আমাদের দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ জয়।